সালটা ছিল ইংরাজির 2004 সাল আর জানুয়ারির 17 তারিখ। তো 17ই জানুয়ারি 2004 সালে বিয়ে হয়েছিল। কার বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল। আর আজ পর্যন্ত আমার অ্যানিভার্সারি কখনো কিন্তু বড় করে করিনি, মানে কোনোটাই কিছু বড়োভাবে হয়নি। ওই বিয়েটাই বড় করে হয়েছিল, তাছাড়া কিন্তু আর কিছুই বড় করে হয়নি। তো ইচ্ছে আছে একবার অনেক বড় করে করার, দেখা যাক, যদি বুড়োও হয়ে যাই করেই কিন্তু ছাড়বো। আর এই জুতোটা দেখো, তোমাদেরকে বলছি কতটা হাই হিল না জুতোটা। তো বুড়ো হয়ে গেলেও আমার ইচ্ছে আছে, যদি বেঁচে থাকি আর কি, মানে আমাদের দুজনার মধ্যে দুজনাকেই তো বেঁচে থাকতে হবে, তাহলেই তো অ্যানিভার্সারি হবে। আমার বিয়ের পর খুব গুনে গুনে দিন ছিলাম একসাথে, মানে অ্যানিভার্সারিগুলোতে কখনো তো পাইনি। তো বুড়ো বয়সে পাবো বন্ধুরা, তখন আর কোথাও যাব না। তো তখন তোমাদের সাথে যদি ইউটিউবে থাকি তো অবশ্যই শেয়ার করব সেটা। আর বন্ধুরা, তোমাদের সাথে আমার এত মিল, সব কিছুতে, খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কিছুতেই মিল আছে। তার সাথে আবার এতটাই মিল দেখো অনন্যার সাথে। অনন্যার হচ্ছে আমার যে তারিখে বিয়ে হয়েছে, যে বছর বিয়ে হয়েছে, ওরও সেম বছর, সেম হচ্ছে ডেট। আবার তার সাথে চৈতালির মেয়েরও কিন্তু সেম ডেট। ও যেহেতু ছোট তাই ইয়ারটা পরে, আর বাদবাকি দেখো সবই কিন্তু এক। এত ভালো লাগে জানতে পেরে। তো অনন্যা, আমার অ্যানিভার্সারি তোকে আর এমনি এক্সট্রা দিনে মনে করতে হবে না, আর আমারও তোরটা কিন্তু এক্সট্রা দিনে মনে করতে হবে না। আমাদের যখন অ্যানিভার্সারি আসবে আমাদের কিন্তু মনে পড়ে যাবে একে অপরের নাম, যে আজকে তো ওরও অ্যানিভার্সারি। তো ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কার হচ্ছে 2004 সালে বা 17ই জানুয়ারি কার কার বিয়ে হয়েছে, কমেন্ট করে কিন্তু আমাকে বলো, আমার খুব ভালো লাগবে জানতে পারলে। আর অ্যানিভার্সারি কখনোই তো হয়নি তেমনভাবে, তো একবার রাজস্থানেই হয়েছিল কোয়ার্টারে। আর সেবার জানো তো, আমার বরের এক বন্ধু আমাকে একটা সিনথেটিক একটা শাড়ি গিফট করেছিল। তো সেই সিনথেটিক শাড়ি পেয়ে আমি কি খুশি হয়েছিলাম, কারণ আমাকে তো কেউ তেমনভাবে কখনো গিফট কিছু দিত না। বিয়ের প্রথম বছর 10টা শাড়ি পেয়েছিলাম আমি, আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আত্মীয় স্বজন মিলে। তখন তো খুব খুশি হয়েছিলাম। তারপরে যখন চলে গেলাম আমার বরের কাছে, তো ওখানে গিয়ে যখন একদিন করা হলো অ্যানিভার্সারির দিনকে, তো খুব ছোট করেই, হয়তো 7-8 জন লোক বলা হয়েছিল ঘরে। তারা, মানে তাদের মধ্যে একজনা কিন্তু একটা শাড়ি নিয়ে এসেছিলো। আমার মনে আছে, সাদা, মানে ফুল ফুল, আর পুরো শাড়িটা লাল, মানে ছোটো 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 শিউলি ফুলের মতন ফোটে না সেরকম। তো শাড়িটা পেয়ে তো আমি খুব খুশি হয়েছিলাম। তখন জানো তো বন্ধুরা, আমি কিন্তু সিনথেটিক শাড়ি পরতাম। রাজস্থানের লোকরা, মানে নন বেঙ্গলিরা তো সিনথেটিক কম দামা খুব সিনথেটিক শাড়িগুলো কিন্তু পরে। তো তখন তো অত দাম মাম বুঝতাম না। তো আমি ওটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিলাম, বেশ কয়েকবার কিন্তু আমি পরেও ছিলাম। আর ওই শাড়িটা এই বাড়িতেও নিয়ে এসেছিলাম জানো তো, যখন এই বাড়িটা প্রথম করি, মানে ওই আলমারি, আলমারি না ঠিক, একটা ওই লাগেজের ভেতরে ছিল। তখন যেন আমার একদম শাড়ি ছিল না, খুব কম শাড়ি ছিল। আমি তখন তো শাড়ি কিনতামই না, আর শাড়ির নাম টাম কিচ্ছু কিন্তু তখন আমি জানতাম না। যে ওই শাড়িটা আমার কাছে কিন্তু, মানে একটুখানি ভালো শাড়ি বলতে, যে ধরো আমি কখনো সখনো তো পরেছি, তাই শাড়িটা আমার কাছে একটুখানি মূল্য ছিল শাড়িটার। তো একদিন কি হয়েছে, প্রথম তখন আমার হাউস হেল্পার, অন্য হাউস হেল্পার কাজ করতো আমার বাড়িতে, বয়স্ক করে, বয়স্ক বলতে আমার মায়ের মতো না, তার থেকে কম। তো সেই মহিলা তো আমার বাড়িতে কাজে এসছে, একদিন এরকম বৃষ্টি নেমেছে। তো বলছে আমাকে বৌদি বলে ডাকতো উনি, বয়স্ক, মায়ের বয়স না, তাও ধরো এখন ওনার 60 বছর মতন বয়স হয়ে গেছে। তো উনি একদিন আমার বাড়িতেই কাজে আসছিল, রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি নেমেছে, দিয়ে উনি কোথাও দাঁড়াননি, আমার বাড়িতে সোজা এসছে, মানে ভিজে গেছে। তো উনি শাড়ি ছাড়া আদার্স কিছু পরেন না, মানে নাইটি বা কুর্তি কিছু না, বয়স্ক মানুষ। তো আমার কাছে একটা শাড়ি চাইলো। আর তার আগে বলি বন্ধুরা, কাজকর্ম করে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম। আজকে দেখো কত পরিশ্রম, মানে এই যে করে টোরে, মানে কাজকর্ম, তারপরে আমি দেখো কত সবজি, মানে একার হাতে আজকে না বাজার করে আনতে কিন্তু আমার হিমশিম। আর এই বছরের প্রথম এনেছি কিন্তু আমি ওল। আর এখানে দেখেছো সমস্ত কিছু এনে আমি একদম গুছিয়ে ব্যাগ থেকে বার করে বললাম এবার তোমাদের সাথে আমি শেয়ার করি। তো কী কী সবজি এনেছি দেখো, আর তার সাথে মাছ, মাছের মাথা, ওটা কাতলা মাছের, ট্যাংরা মাছ এনেছি, আর ওটা ভোলা মাছ, আর কিছুটা হচ্ছে চিংড়ি মাছ। আর আজকে বাজারে গিয়েছিলাম, তো আজকে বাজারে একদম কিন্তু লোকজন ছিল না, খুব কম, কেন আমি জানি না। ওই দোকানদারই বলছিল আজকে হচ্ছে মন্দা বাজার, বাজারে বেশি সবজিওয়ালা আসেনি, বেশি কিন্তু মাছওয়ালা আসেনি। তো যাই হোক, আমি
ব্যাগ ভরে সমস্ত কিছু নিয়ে এসেছি, আমাকে যেন ঘন ঘন আর বাজারে যেতে না হয়। আর এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। 300 গ্রাম শাক কিনেছি, এটার দাম নিয়েছে 20 টাকা। তো 20 টাকার শাক আমি 10 দিন খাবো। আজ মানে 10 দিন বলছি, 10 টাকা খাবো আজকে আর 10 টাকা খাবো আমি কালকে। দেখো পেঁয়াজটা সেদিনই দোকান থেকে এনেছিলাম, খারাপ পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো ভেতর থেকে ওটাকে ফেলে তারপরে কিন্তু আমি নিচ্ছি। তো শাকটাও বেছে নিলাম, এসিতে একটু বসে নিলাম, গরম লেগে গেছিলো তো। আর সবজি কিন্তু ওখানে বাজার মানে মেলাই আছে। তো যাই হোক পরে করবো, আমি আগে রান্না করে নিই চটপট। প্রচুর কিন্তু মানে কাজের চাপ আর গরম লাগে না কোথাও থেকে আসলে, পরে বাজার থেকে আসলে আমার সব থেকে কিন্তু বেশি কষ্ট হয়। আর আজকে অবশ্য সমস্ত মাছ আমি কাটিয়ে এনেছিলাম, তো সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। আর এটা একটা আগের দিন ছিল জানো তো, একটু লোটে মাছ। তো লোটে মাছটা না ভালো ছিল না, মানে ভালো জাতের না হলে বলে না খেতে ভালো নয়। আমি দেখলাম যে খেতে কিন্তু খুব একটা টেস্ট লাগেনি। যাই হোক তবুও বানিয়ে ফেললাম, ফেলে দেবো, কিনে এনেছি। আর এই যে ট্যাংরা মাছগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিম আছে। ডিমওয়ালা মাছ আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর সর্ষে পোস্ত, আর এর মধ্যে দেখো আমি হলুদ দিয়ে একদম মিশিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এই সমস্ত দিয়ে একটুখানি মানে সর্ষে পোস্ত দিয়ে বলেছে মেয়ে বানাও, ওই ঝোল পাতলা বানাবে না, একটুখানি মানে সর্ষে পোস্ত দিয়ে খেতে বেশি টেস্ট লাগে না। আর যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, তো আমার যে হাউস হেল্পার, আগের হাউস হেল্পার, তো তাকে আমি দিয়েছিলাম শাড়ি আর একটা সায়া। ব্লাউজ হতো না, কারণ আমি তখন তো এরকম মোটা ছিলাম না, আর সে কিন্তু বেশ মোটাসোটা ছিল। তো তাকে দিয়েছিলাম ওটা, আর গায়ে মানে আঁচল দিয়ে ঢেকে সে চলে গেছিলো বাড়ি। তো বলেছে আমাকে পরের দিন শাড়িটা দিয়ে দেবে। দিয়ে আমি যখন বললাম যে না দিতে হবে না তোমাকে আর শাড়িটা, তখন সে আমাকে বলল যে না না আমি দিয়ে দেবো, আমি কেচে এনে তারপরে বৌদি আমি আপনাকে দিয়ে যাব। আমি তারপরে আর কোনো কথা বলিনি। তো চলে গেছে, মানে উনি চলে গেছে কাজ থেকে। তারপরে আর কোনো দিন উনি শাড়িটা দেয়নি। তো আমি শাড়িটাও চাইবও না, কারণ যেহেতু আমি ওনাকে শাড়িটা দিয়েছি, উনি পরেছে। আর হাউস হেল্পারকে দিলে কেউ কি শাড়িটা নেয়? কেউ কিন্তু নেয়ও না। উনি নিয়ে আসলেও আমি নিতামও না ওটা। তো যাই হোক, আর অনেক আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে ওনার সাথে আমি, আমার যে পাশের বাড়ির কাকিমা খুব গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছিল। মানে আমার হাউস হেল্পারের সাথে কিন্তু আমার গণ্ডগোল বাঁধিয়েছিল। আর যাই হোক তারপরে একদিনকে আমি দেখছি আমার হাউস হেল্পারকে, আমি ছাড়িয়ে দিয়েছি। তারপরে আমি বলেছি না আমি আর কাজ করাবো না, আমি হাউস হেল্পারের সঙ্গে কেন ঝগড়া করব। পাশের বাড়ির কাকিমার কথা শুনে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। তো হয় এটা দেখবে অনেকের বাড়ির সাথে। তো তারপরে একদিন আমি দেখছি আমাদের এখানে যে মা আনন্দময়ীর মন্দির, তো সেইখানে ওই আমাদের যে হাউস হেল্পার আগের, উনি বসে আছে ওই শাড়িটা পরে খুব সুন্দর করে সেজে গুজে। উনি দেখতে এমনি ভালো ছিল, মানে সুন্দর ছিল মহিলা। আর এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, নোটে শাক ভাজা, দারুণ লাগে কিন্তু ওটা খেতে। আর ট্যাংরা মাছের ঝাল আমি কিন্তু রেখে দিলাম ওখানে। আর একটু কাজ করে নিই, সকাল থেকে কাজ তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। যাই হোক এখন কিন্তু অনেক ব্যস্ত, এই কাজগুলো যদি এক নিঃশ্বাসে না করি না, খুব কিন্তু শরীরে কষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম রেস্ট নেব না, এখন এক নাগাড়ে করি, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা কিন্তু রেস্ট নিয়ে নেব আমি। আর কালকের ব্লগটা তো ছোট হয়েছে, তোমরা সবাই বলছিলে। তার মধ্যে বাবলি আমাকে বলেছে আজকের ব্লগটা বড্ড ছোট ছিল, টুক করে কখন ফুরিয়ে গেল, তো টেরও পেলাম না। তাই আজকে কিন্তু আমি বাবলি তোমাদের জন্যই ব্লগটাকে একটুখানি বড় দেওয়ার চেষ্টা করছি। আর আগের দিন আমি যে মটরশুঁটি রান্না করলাম সয়াবিনের মধ্যে, তো আমাকে কিন্তু বাবলি এটাও জিজ্ঞাসা করেছিল যে এখন মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে নাকি, আর নাকি প্যাকেটে পাওয়া যায়, সেটা আমি কিনে এনেছি। না বাবলি তো আমার প্রথম থেকে মানে ভিডিও দেখে না, আমার অনেক পর থেকে বন্ধু হয়েছে। তো বাবলি আমি কিন্তু যখন ওই শীতকালে পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু আমি স্টোর করে রেখে দিয়েছি। সস্তা যখন হয় একটু মটরশুঁটি, সে সময় কিনে তারপর ফ্রিজে আমি সারা বছরের জন্য রেখে দিই। আর একদম দেখতে তোমার মনে হবে বা খেতেও মনে হবে যে টাটকা মটরশুঁটি কিনে এনেছি, সেই রকমই কিন্তু। আর বাজার থেকে মটরশুঁটি কিনলে কিন্তু প্যাকেটের যে পাওয়া যায় না, সেগুলো খুব শক্ত শক্ত হয়, এরকম নরম কিন্তু হয় না। তো যাই হোক আমি আবার সামনের শীতে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা দেখে নেবে যারা যারা দেখোনি যে কীভাবে রাখলে বছর 1.5 থেকে 2 বছর কিন্তু আরামসে রাখা যায় ফ্রিজে। আর আমি প্রত্যেক বছরই কিন্তু কালেক্ট করে রাখি, আর এই বছর একটু বেশিই কালেক্ট করেছি। হাজব্যান্ড আসবে সেই অপেক্ষায় বসে আছি যে একদিন কিন্তু আমি কড়াইশুঁটির কচুরি বানাবো। আর দেখেছো তো আমি কিন্তু এখন লিকুইড সাবানটা দিয়েই কিন্তু ব্যবহার করছি। আর এতে আমার একটু অসুবিধা কী হচ্ছে বলো তো, প্রচুর ফেনা হয়ে যায়, আমি কন্ট্রোল করতে পারি না, মানে হাত থেকে স্লিপ কাটে আমার এই যে কাচের বাটিগুলো। তবু আমি তোমাদের কথা ভেবেই কিন্তু আমি এই সাবান মানে লিকুইড সাবানই ব্যবহার করছি। এরপরেও আবার কিন্তু লিকুইড সাবানই কিনবো। করিমপুর থেকে পলি আমার ভিডিও দেখে,
তো পলি লিখেছে যে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তোমাকেও খুব ভালো লাগে আমার। পলির এক ছেলে আর এক মেয়ে, আর ছেলে পড়ে 12-এ, মেয়ে পড়ে 10-এ। তো মানে বেশ বড় বড় হয়ে গেছে পলির ছেলে মেয়ে দুজনাই, মানে একদম পিঠুপিঠি বলতে গেলে। তো ওর অনেক কিন্তু এখন চাপ, কারণ দুই ছেলে মেয়ের প্রতি ওদের বোর্ড এক্সাম দেবে সামনে, তো সেই কারণে ওকে কিন্তু খুব নজর রাখতে হয় ওর ছেলে মেয়ের প্রতি। খুব ভালো থেকো পলি ছেলে মেয়েদেরকে নিয়ে, আর ওদেরকে আমি অনেক আশীর্বাদ করি ওরা খুব ভালো মানুষ হোক, আর জীবনে প্রতিষ্ঠিত মানুষ যাকে বলে সেই মানুষ হোক, যাতে তোমার আর তোমার হাজব্যান্ডের মুখ উজ্জ্বল করতে পারে। ভালো থেকো, আর মিষ্টি মিষ্টি কমেন্টস করো আমাকে, আমি অবশ্যই তোমার কমেন্টসের রিপ্লাই দেবো। আর এই দেখো এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রেখে আবার যাচ্ছি নিচে। আর ওই সবজি কিন্তু এখনও পারিনি হাত দিতে, কারণ এখন এই কাজগুলো যদি গুছিয়ে না করে নিই না, তারপরে করবো এগুলো একটু মানে ওই সবজিগুলো একটুখানি হাওয়া বাতাস পাক, একটু শুকিয়ে যায় না হাওয়া বাতাস পেলে। কিন্তু বিশ্বাস করে বন্ধুরা, এই কাজগুলো না করে ওই কাজটা করতে পারছি না। আর এই সমস্ত কাজ করার পর তো পেটে লাগবে টান, মানে মধ্যপ্রদেশে টান বলে না যাকে, মধ্যপ্রদেশে না খাবার দিলে তো আর চলবে না। তার জন্য কিন্তু আমি রেস্ট নিয়েই করব। আর দেখো রোদ কাকে বলে, 12টার সময় একদম খা খা করছে, কিন্তু এখানে রোদ, এখানে থাকাই যাবে না কোনো রকমে। একটুখানি মানে এটাকে আমি পরিষ্কার করে পালিয়ে যাব, যেহেতু 12টার জলটা আছে। 12টাও না, এখন কটা বাজে বলো তো, 12:30 পৌনে 1টা কিন্তু বেজে গেছে অলরেডি। কারণ আমি বাজার করতে গেছি না, ওখানটাই কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। যেমন সুপ্রিয়া আমাকে বলছিল যে মেয়ের সাথে সাথে কিন্তু তুমি তোমারও একটুখানি খেয়াল রেখো। হ্যাঁ বন্ধু, রাখার আমি চেষ্টা করছি। আসলে মেয়ে যে কদিন আছে না, আমার নিজের দিকে আর হয়েই উঠছে না, শুধু মেয়ের কথাই ভাবছি। আর মেয়ের শরীরটা ভালো এমনি আছে, কিন্তু ভীষণ আলসেমি করছে গরমের জন্য। সারাক্ষণ ওই ঘরের মধ্যেই কিন্তু শুয়ে বসে এইভাবে দিন কাটিয়ে দিচ্ছে। আগে একটু ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে বসো, সেটাও করছে না, সারাক্ষণই দেখছি শুয়ে বসে আর কানের সামনে ঘ্যান ঘ্যান করেই কিন্তু কাটিয়ে দিচ্ছে। আর এই দেখো এখন এসছি বিকেলবেলা, জানো তো, আর পারিনি খাওয়া দাওয়াটা কিছু শেয়ার করিনি, তোমাদের তো দেখিয়েছিলাম কী সবজি রান্না করেছি। আর 2টো বেগুন কিনেছি বন্ধুরা, জানো কত সস্তায় 2টো বেগুন 10 টাকায় কিনেছি। আমি না বেগুন দিও না, আমার মেয়ে একটু বেগুন খেতে ভালোবাসে না। তো আমি নিয়েছি, ভেবেছি একটু ভাজা খেতে আমার ভালো লাগে, রুটি দিয়ে বেগুন ভাজা। তোমরা কারা কারা পছন্দ করো খেতে, আমার কিন্তু ভালোই লাগে। তবে বেগুন ভাজাতে খুব তেল লাগে বলে বেগুন ভাজাটা কিন্তু আমি মানে অ্যাভয়েড করি। তো যাই হোক দেখো, বিট গাজর মেয়ের জন্য বেশি করে নিয়ে এসেছি। মুনও বলছিল ও নাকি বিট গাজর আর আমলার জুসটা খায়। মুন এর আগেও কি একটা বলছিল হেলদি খাবার খায়। মুন রোগা হতে পারে, কিন্তু মুন হেলদি। মুন তুমি রোগা থাকো তবু হেলদি থাকো, এটাই কিন্তু বড়। আর আমার তো খুব ইচ্ছে হয় মুনের মতন ফিগার করতে, তবে এই জন্মে তো হবে না, পরও কোনো জন্ম পেলে বলেছি আমি আর আমার শরীরকে বাড়তে দেব না। তবে মেয়ে খুব বকে, পরজন্ম কেন, এই জন্মে তোমার কী হয়েছে, তুমি এই জন্মেই করবে। আমাকে খুব বকেছে কিন্তু, জানো তো, 2-1 দিন আগে, কেন তুমি মোটা হয়ে যাচ্ছ, আমি থাকতে তো এত মোটা ছিলে না, এখন কেন মোটা হয়ে যাচ্ছ, নিশ্চয়ই আনহেলদিকর খাবার খাচ্ছ। তোমাদের মেয়েরা বা ছেলেরা এরকম বকে, আমাকে কিন্তু আমার মেয়ে বকে। আর রূপা দিদিভাই আমাকে জানিয়েছে দিদিভাই হসপিটালে ভর্তি হয়েছে। তো দিদিভাই তোমার কি হয়েছে জানি না, তুমি একটু ভালো হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই, তোমার যেন একটু চিন্তা হচ্ছে। আর দিদিভাই বলেছে দিদিভাই হসপিটাল মানে ওই নার্সিংহোম হবে হয়তো, বাড়ির কাছেই আছে, সেখানেই ভর্তি হয়েছে। তো এটা আমার ভীষণ ভালো লাগে যে দিদিভাই কিন্তু আমাকে জানিয়েছে। তোমরা আমাকে জানাও, ধরো কোনো রকম তোমাদের অসুবিধা বা কিছু একটা ঘটেছে ঘটনা, আমি যেমন তোমাদের সাথে সবটা শেয়ার করি, তার সাথে সাথে কিন্তু তোমরাও জানাও। যেমন শ্রাবণী আমাকে জানায়, শ্রাবণীর বাবা কিন্তু পড়ে গেছিলো। তারপর সোদপুর থেকে স্বপ্না, ও আমাকে জানায়। তারপরে আমার আর একটা বোন স্বপ্না, ও চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যে কোচিং হয় না, সেখানে ভর্তি হয়েছে। তারপর আমার আর এক ফ্রেন্ড লুব্ধ, ওরও অপারেশন হয়েছে ব্যাঙ্গালোর থেকে, ও বলেছে পরে আমাকে জানাবে কি হয়েছে। হ্যাঁ বন্ধু, তুমি জানিও কি হয়েছে। আর তুমি বলছিলে তোমাকে আমি মিস করেছি কি না, অবশ্যই আমি তোমাকে মিস করেছি। তবে তুমি আমাকে রেগুলার কমেন্ট করো না, তো রেগুলার কমেন্ট করো, রেগুলার কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এইভাবে তোমরা জানালে আমার আরও বেশি তোমাদেরকে কিন্তু আপন বলে মনে হয়। আর বাজার থেকে যা সমস্ত নিয়ে এসেছিলাম একদম কেটে ধুয়ে কিন্তু আমি সমস্ত পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর শুকিয়ে গেলে পরে রাতেবেলা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। একটু তরমুজ কেটে দিলাম মেয়েকে, আর এনে দেখছি দেখো মেয়ে অন্ধকার করে শুয়ে রয়েছে,
এখনও কিন্তু সন্ধে হয়নি। আর মেয়েকে আমি ডাকছি, ওট ওট তুই কিন্তু তরমুজটা খেয়ে নে, এখনও সন্ধে হয়নি, সন্ধ্যের আগে আগেই খেয়ে নে, আর একটু আগে দিলেই ভালো হতো। আর দেখো বন্ধুরা, আকাশটা কীরকম হয়ে আছে, মনে হচ্ছে না ঝড় বৃষ্টি ছুটবে, ওরকম আকাশ কিন্তু হয়ে আছে। তো যাই হোক, আমি সন্ধে পুজো দিয়ে তারপরে আসলাম একটু ছানা নিয়ে। মানে কি বলবো, দুষ্টু মেয়ে, ও খাবে না ছানা, সব থেকে নাকি ওর অপছন্দের জিনিস। তো যাই হোক, আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ আমারও একটু পুষ্টিকর খাবার খাওয়া উচিত। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে প্রচুর হাঁপিয়ে গেছি, রাতে আর কি করব সেটা শেয়ার করছি না, ওই যে খাবার আছে সেটাই খেয়ে নেব, আর এডিটিং করব, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আজকের মতন টাটা।